কই গো দিদি, বাইরে এসে দেখে যাও, অনেকদিন পর তোমাদের গ্রামে আসলাম। আরে মিনা যে, কিরে তোর খবর কি? এতদিন পরে আসলি যে? কেন গো, কি ভেবেছিলে আর কোনোদিন আসবো না নাকি? আমাকে না দেখে ভালো থাকতে পারতে। অনেকদিন পরে এসেছিস বটে, কিন্তু কথা তো আগের মতোই আছে, চিড়েতে একদম মধু দেয়া। শুনলাম তোমার ছেলের নাকি বিয়ে দিয়েছো, তা কোথাকার মেয়ে এনেছো গো? সেটা জেনে এখন আর কি করবি? তোকে তো বলেছিলাম, তুই যেহেতু অনেক বাড়ি বাড়ি ঘুরিস, তাহলে আমার ছেলের জন্যও একটা ভালো সুন্দরী মেয়ের খবর আনিস। তা কই আনলি না তো? ও, এই জন্যই বুঝি ছেলের বিয়েতে আমাকে দাওয়াত করনি? তা হবে না কেন? তা বল, এতদিন আসিসনি কেন? অন্য কোনো কাজ ধরেছিলি বুঝি? না গো দিদি, সেই লজ্জার কথা কি আর বলবো। আমার স্বামীর স্বভাবের কথা তো জানোই, অনেক বলেছি বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ গ্রামবাসীর হাতে ধরা পড়ে সকলে মিলে গণধোলাই দেওয়ার পর একটা পা ভেঙে বিছানায় পড়েছিল। ও, তাই নাকি রে? অনেক সেবা যত্ন করার পর এখন অনেকটা সুস্থ হয়েছে, তবে একটা লাঠি হাতে ভর দিয়ে হাঁটতে হয়। আহারে, কত কিছু ঘটে গেল তোর জীবনে, আমরা তো এসবের কিছুই জানি না। এখন তোর বাচ্চা, শ্বশুর, শাশুড়ি সবাই তাহলে কেমন আছেন? খুব অভাবে আছেন, তাই না? তা আছে একরকম, তা ওদেরও তো বয়স হয়েছে, এই বয়সে তো আর আগের মতো সব কাজ করতে পারেন না। সকালে বের হওয়ার আগে যতটুকু সম্ভব কাজবাজ গুছিয়ে দিয়ে বের হয়ে পড়ি সারাদিনের জন্য, তারপর ফিরতে ফিরতে একদম রাত। একা একটা মেয়ে হয়ে এতজন লোকের দায়িত্ব নেওয়া কি চারটিখানি বিষয়? তুই কিভাবে পারছিস জানি না বাবা, আমি হলে হয়তো এত কিছু একা হাতে করতে পারতাম না রে। ওপরওয়ালা তাকে সেই পরিমাণ কষ্টই দেয়, যে পরিমাণ কষ্ট সে সইতে পারে। আমি পাচ্ছি সব মানতে, ভেবো না। তুই বস, আমি তোর জন্য এক থালা গরম ভাত নিয়ে আসি। এই ভর দুপুরে আমার বাড়ি এসেছিস, না খেয়ে যাবি না একদম। তার আগে তুমি শাড়িগুলো দেখো না গো দিদি, তোমার শাড়ি কিনলেই না আমরা দুটো ভাত খেতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি শাড়ি কিনবো, যদিও আমার এখন কোনো শাড়ি লাগবে না, তাও আমি কিনবো। তুই বস, ভাতটা নিয়ে আসি। শোনো দিদি, তাহলে তোমার জন্য ভাত নিয়ে আসবে, কিন্তু একা একা খেতে পারবো না। আচ্ছা আচ্ছা, তুই চুপ করে বস, এখন আমি নিয়ে আসছি। তোমরা দুইজন এমন করলে কি হবে? খেতে হবে না? মা আসলে খুব রেগে যাবে যখন শুনবে তার ছেলেরা কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারছো? ঠাম্মি, মা আসে না কেন? আসবে তো দাদা ভাই, মা তো অনেক কাজ করে, তাই আসতে আসতে রাত হয়ে যায়। মা আমাদের একটুও ভালোবাসে না, ভালোবাসলে আরো আগেই আসতো। কে বলেছে তোমাদের মা তোমাদেরকে ভালোবাসে না? তোমাদের জন্যই তো মা এত কাজ করে, যাতে তোমরা অনেক ভালো থাকতে পারো। মা যদি আমাদের ভালো চাইতো, তাহলে আমাদের কাছেই থাকতো, আমাদের ছেড়ে বাইরে থাকতো না। মাকে সারাদিন দেখতে পাই না, কাছেও পাই না। রাতেও মা অনেক দেরি করে আসে, তাই রাতেও মাকে দেখি না। এভাবে করে কতদিন চলে গেল, মাকে দেখি না। মা কখন ঘরে আসে, কখন বাইরে যায়, কিছুই জানি না আমরা। আচ্ছা, মা আসলে বলবো কাল যেন কাজে না যায়, কাল যেন তোমাদের সাথে সারা দিন থাকে, ঠিক আছে? তুমি সত্যি বলবে মাকে এ কথা? হ্যাঁ, সত্যি বলছি। তবে তোমরা যদি এখন না খাও, তবে আমি মাকে বলবো কালও যেন ঘরে না থাকে। কি বলছো ঠাম্মি? না না, এ কথা মাকে বলো না, আমরা খেয়ে নিচ্ছি। এই তুইও খেয়ে নে। আচ্ছা। বৌমা, রান্না বসিয়ে দিয়েছো? হ্যাঁ মা, ভাত বসালাম। আচ্ছা, আমি কিছু শামুক নিয়ে আসছি, আজ না হয় এগুলোই রান্না করো, আর তো কিছু পাচ্ছি না। শামুক কোথায় পেয়েছেন মা?
ওই তো জঙ্গলের ধারে পুকুর পাড়ে অনেক শামুক হয়েছিল, ওখান থেকেই পেলাম। মা, আপনাকে না কতবার বলেছি ওইদিকে যাওয়ার কোনো দরকার নেই, সাপ খোপ থাকতে পারে, কখন আবার কি বিপদ হয়ে যাবে তখন আবার সামলাবে কে? নিজের মেয়ে হলেও হয়তো এরকম করে ভাবতো না, কিন্তু মা, এই পুরো পরিবারের কথা ভাবতে গিয়ে তুমি যদি ঠিক থাকতে না পারো তাহলে কেমন করে হবে বলো তো? কেন মা, আমার আবার কি হলো? কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ? পরিবারের সবার কথা ভাবতে গিয়ে নিজের কথা তো ভুলেই গেছো। নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছো? কি হাল করেছো? আজ আমার নাতিদের কথা রাখতে গিয়ে ঘরে রয়েছো, তাও আবার রান্নাঘরে চলে এসেছো। আমি না আসলে তো আপনাকে রান্না করতে হতো, আর এই গরমে উনুনের কাছে আগুনের তাপে আপনাকে আসতে দিতে ইচ্ছে হচ্ছিল না, তাই আমি নিজেই রান্না করছি। এমনিতেই তো আপনার শরীরটা ভালো না, তাই না মা? বৌমা, এত বেশি ভালো হওয়াটাও ভালো নয়, কথাটা মনে রেখো। অন্যকে ভালো রাখতে গেলে আগে নিজেকে ভালো থাকতে হয়। পরে যদি তুমি নিজেই অসুস্থ হয়ে যাও তখন কি হবে বলো তো? কে দেখবে তোমাকে? একটিবার ভেবেছো? কেন মা, আপনারা সবাই তো আছেন, দেখবেন আমার কিছুই হবে না। আপনাদের ভালোবাসা আমাকে সব খারাপ বিপদ আপদ থেকে রক্ষা করবে। মা, তুমি অনেক ভালো, আমাদের কথা শুনেছো, আজকে সারা দিন বাইরে যাওনি। হুম, আমি তো তোমাদের কথা শুনি, কিন্তু তোমরা কি আমার কথা শোনো? ঠাম্মি আমাকে সব বলেছে, আমি না থাকলে তোমরা খাও না, তাই না? না তো মা, আমরা সবই খাই। বৌমা, এই অবেলায় কিছু কুঁচো মাছ ধরেছি, এই খাওয়ার পরে তুমি একটু কষ্ট করে পরিষ্কার করে ফেলো কেমন? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি গো? দেখছো তো মেয়েটা একটার পর একটা কাজ করতেই থাকে, কোনো বিরতি নেই। তারপর আবার অবেলায় তুমি মাছ ধরে আনলে, এখন বলছো আবার কেটে ধুয়ে রাখতে। কি করব, আমার নাতিরা মাছ খেতে চাইছে অনেক দিন ধরে, শরীরটা ভালো থাকে না, তাই আর যেতেও পারি না। আজ একটু ভালো লাগছে তাই দেখে গেলাম। একটা দিন শরীর ভালো লেগেছে দেখে কি যেতে হবে বাবা? এখন আপনার কি আর সেই বয়স আছে? আপনাদের তো এখন সাবধানে থাকতে হবে সবাইকে, তাই না? কারো যেন কোনো বিপদ না হয়। সবার খাওয়া শেষ হলে আমি মাছগুলো পরিষ্কার করব। তবে আর কখনো কিন্তু যাবেন না মাছ ধরতে। মা, আমি আর দাদা বলেছিলাম দাদুকে ইলিশ মাছ ধরতে, আর দাদু ধরে এনেছে ছোট মাছ। তোরা বলেছিস মাছ ধরতে? কেন রে? বুঝিস না দাদুর বয়স হয়েছে? দাদু এখন অসুস্থ হলে কি করবি? কেন বললি যেতে? মা, আমরা দুই ভাই শুনেছি ইলিশ মাছ খেতে নাকি অনেক মজার, তাই আমরাও ইলিশ মাছ খেতে চেয়েছি। এখন খেয়ে নে তোরা, তোদের আবদারের কারণে তোদের দাদু আর ঠাম্মি পাগল হয়ে যাবে। বাবা, তুমি কখনো ইলিশ খেয়েছো? কিভাবে খাবো বাবা, সে তো অনেক দাম। যত দামি থাকুক না কেন বাবা, একবার হলেও আমরা খেতে চাই। আচ্ছা বাবা, আমি চেষ্টা করব আনার। এখন খেয়ে নে না, আমার তো অনেক কাজ আছে, আর কথা বলিস না। আচ্ছা মা, খাচ্ছি। বোন, যাও না গো, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো না, অনেক পিপাসা পেয়েছে। 2 গ্রাম হেঁটে তারপর তোমাদের গ্রামে আসলাম শাড়ি নিয়ে। তুমি অনেক কষ্ট করো। আচ্ছা, তোমার স্বামী এখন কোনো কাজ করে না? তার পা কি এখনো ভালো হয়নি? এক পা তো ভাঙাই আছে, আগে তো অনেক খারাপ অবস্থা ছিল, বিছানা থেকে উঠতেই পারতো না। তার জন্য তো এতদিন আমিও কোনো কাজ করতে পারিনি। এখন তাও আগের থেকে ভালো আছে অনেকটা, লাঠি ভর করে চলে। তোমার স্বামীর অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছে। তা এখন বলো, তোমার ছোট বোনের খবর কি? তার বিয়ের দেখাশোনা তো আমি করে দিয়েছিলাম।
এই জন্যই তো অমন ভালো একটা পাত্রের কাছে বোনকে বিয়ে দিতে পেরেছিলে। তা যা বলেছ, আমি ভাবতেই পারিনি ওই এক সোনার টুকরো বর জুটবে আমার বোনের জন্য। সবই তোমার কারণে সম্ভব হয়েছে। তোমার এই শাড়ির ব্যবসার কারণে কত মেয়ের কত ভালো ভালো ছেলের বিয়ে হয়েছে, তারা এখন অনেক সুখেই আছে। কিন্তু তোমার কপালটা দেখো। হ্যাঁ, এই ব্যবসার জন্যে অনেক বাড়ি ঘোরা হয়, তাই অনেক বাড়ির উপযুক্ত ছেলে মেয়ের খবর আমার কাছে থাকে। এইভাবেই বিয়ের ব্যবস্থাটা হয়ে যায়। এতে আমার কোনো কৃতিত্ব নেই, আমি তো কেবল উপলক্ষ। যদি তোমারও একটা ভালো বর হতো, কি এক চোর ছ্যাচরকে বিয়ে করতে গেলে জীবনটাই একদম শেষ করে দিলে। থাক, কি আর করা, যা হবার তা তো আর আটকাতে আমি পারবো না। এখন দেখো কোনটা পছন্দ হয়, তারপর আবার আরেক গ্রামে যাব। আচ্ছা, একটা তো পছন্দ হয়েছে বলেছি, ওটাই দাও। শুধু একটা নেবে? এভাবে করলে আমরা চলবো কি করে বলো তো? আরেকটা নাও না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি পছন্দ করে আরেকটা দাও আমাকে। আচ্ছা, এই হলুদ শাড়িটা পরলে তোমাকে একদম হলুদ পরীর মতো লাগবে। তুমি বরং এইটা নাও। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রাখলাম। তুমি বসো, আমি ঘর থেকে টাকা নিয়ে আসি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। ইস, আজ এত রাত হলো কিভাবে বুঝলামই না। আজ দুটো তিনটে গ্রামে না গেলেই ভালো হতো। ছেলে দুইটা কি আজও না খেয়ে বসে আছে কিনা কে জানে। পা চালিয়ে হাঁটি এখন। আরে, রাস্তার ধারে ওইটা কি চিকচিক করছে? কাছে গিয়ে দেখবো নাকি? ওমা, এটা তো দেখছি একটা ইলিশ মাছ। কিন্তু এত রাতে রাস্তার পাশে আসলো কিভাবে এই মাছ? আচ্ছা, একটু আগে যে দেখলাম কয়েকজন জেলে যাচ্ছে মাথায় মাছের হাঁড়ি নিয়ে, ওখান থেকে পড়ে যায়নি তো? হ্যাঁ, আমি বরং মাছটা বাড়ি নিয়ে যাই। তুমি এত বড় ইলিশ মাছ কিনে এনেছো, সে তো অনেক দাম। এত টাকা পেয়েছো শাড়ি বিক্রি করে নাকি জমিয়েছিলে? হ্যাঁ, মাছ খেতে কেমন হয়েছে সেটা আগে বলো সবাই। তুমি খুব মজা করে রান্না করেছো মা, খুব ভালো হয়েছে। রান্না তো তোমার সব সময় ভালো হয় তা বলে না, কিভাবে অত টাকা দিয়ে মাছ কিনে আনলে সেটাই হচ্ছে কথা। 1 টাকাও লাগেনি আমার। আচ্ছা, কেউ খুশি হয়ে তোমাকে উপহার দিয়েছে তাই না? না তো, কে আবার আমাকে উপহার দেবে? আর কেনই বা দেবে? তুমি বাড়ি বাড়ি ঘোরো, ছেলে মেয়েদের খবর এনে দাও, বিয়ে করিয়ে দাও, সবার খোঁজ নাও, আর সবাই তোমাকে অনেক পছন্দ করে, তাই দেবে। না, আসলে মাছটা আমি কুড়িয়ে পেয়েছি রাস্তার ধারে। কি বলছো বৌমা, কিভাবে পেলে? রাতে বাড়ি ফেরার সময় কয়েকজন জেলেকে দেখলাম যেতে ওই রাস্তায়। মাথায় করে হাঁড়িতে মাছ নিয়ে যাওয়ার সময় হয়তো একটা ইলিশ মাছ কোনোভাবে হাঁড়ি থেকে পড়ে গেছে, তারা খেয়াল করতে পারেনি। মাছটা যখন দেখতে পেয়েছো, তখন তাদেরকে ডেকে মাছটা দিয়ে দিতে। ততক্ষণে ওনারা সবাই চলে গেছেন। আর আমি যদি ওখানে মাছটা ওভাবে ফেলে রেখে আসতাম, তাহলে কুকুর বা বিড়াল এসে খেয়ে ফেলতো। তাছাড়া আমার ছেলে দুটো অনেক দিন থেকেই তো ইলিশ ইলিশ করছে, সব মিলিয়ে মাছটা ফেলে আসতে আর পারিনি। আচ্ছা বৌমা, তাহলে ভালোই করেছো নিয়ে এসে। হ্যাঁ, আর বৌমার হাতে ইলিশ মাছ রান্নাটা অসাধারণ হয়েছে। বাবা, আরেকটা টুকরো দিই আপনাকে? না রে মা, আর খেতে পারবো না। অনেকদিন পর মজার তরকারি পেয়ে অনেকখানি খেয়ে ফেলেছি, আর না। তোমাকে একটা পেটি দেবো? দিতে পারো। ইলিশ মাছের নামই শুনেছি সারা জীবন, কিন্তু খেতে পারিনি কখনো। আজকে তোমার জন্য খেতে পারছি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদের সুখী দেখলেই আমার শান্তি লাগে। কিন্তু এভাবে আর কতদিন বৌমা? তোমারও তো বয়স বাড়ছে, তাই না? আমি বলি কি বাবা, তুই না হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস না, কিন্তু বসে তো থাকতে পারিস। তুই এমন কোনো কাজ কর যেটা বসে বসে করা যাবে।
হ্যাঁ, তাহলে বউটার উপর চাপ কমবে কিছুটা। বলো বাবা, কি কাজ করতে হবে আমাকে? আমি করতে রাজি। তুই বসে বসে সুপারি গাছের খোল দিয়ে ঝুড়ি বানা। আমাদের তো অনেক সুপারি গাছ আছে। ভালো কথা বলেছ মা। যদি পারো কাউকে দিয়ে আজকেই কিছু খোল পাড়িয়ে দাও। আমি আর দেরি করব না, আজকে থেকেই কাজে নেমে পড়ব। তোমার বৌমা যদি সংসারের জন্য এত কিছু করতে পারে, তাহলে আমি এই সামান্য কাজ করে তাকে একটু চিন্তামুক্ত করতে পারবো না? আচ্ছা বাবা, আমি দেখি, কালুকে আজ বলে দেখি ও পারবে কিনা। যদি হয় তাহলে আজ থেকেই শুরু কর। কি বৌমা, তুমি কি বলো? হ্যাঁ মা, এটাই ভালো হবে। এর চেয়ে এই মুহূর্তে ভালো কিছু আর হতেই পারে না। একদম ঠিক।